হ্যালো প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সিবিসিএস অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেমের সেমিস্টার সিস্টেমের আন্ডারে আন্ডার গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো, তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। এই আলোচনায় আমি মূলত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব চয়েস বেস ক্রেডিট সিস্টেমে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ক্যালকুলেশন করা হয়েছে সেখানে ক্রেডিট কিভাবে ক্যালকুলেট করা হয়। এই ক্রেডিট পয়েন্ট সদ্য ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে নিচে ক্রেডিট পয়েন্ট রয়েছে। এই ক্রেডিট পয়েন্ট সম্পর্কে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নেই। আমরা যদি শুরু থেকেই এই বিষয়ে স্বচ্ছ ধারণা রাখি, তাহলে আমাদের পড়াশোনা করার অভিমুখটাকে আমরা ঠিক করতে পারবো। এবং ক্রেডিটটা যেহেতু মার্কশিটে শেষ পর্যন্ত আসবে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেই ক্রেডিটটাই আমাদের কাছে কিন্তু এখানে প্রাধান্য পাবে। আমাদের অনার্স কিসে, অনার্সের সঙ্গে কি জেনারিক ইলেকটিভ আছে, অর্থাৎ ডিসিপ্লিন কোর কোর্স, জেনারিক ইলেকটিভ, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স ইত্যাদি বিষয়গুলো কিন্তু গৌণ হয়ে যাবে শেষ পর্যন্ত, যেখানে জেনারিক ইলেকটিভও কিন্তু 6 ক্রেডিট, আবার ডিসিপ্লিন কোর কোর্সেও 6 ক্রেডিট। সেটা কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে মানদণ্ডে কিন্তু সমান। ওই জন্য ডিসিপ্লিন কোর কোর্সকে যেমন আমি প্রাধান্য দেব, তেমনি ভাবে আমি কিন্তু জেনারিক ইলেকটিভকেও প্রাধান্য দেব। আর যারা পিওর পাশের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু সবগুলোতেই জোর দিতে হবে। এমনকি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা পরিবেশ বিজ্ঞান বা LC1 কিংবা আমাদের পরবর্তীকালে আসবে কমিউনিকেটিভ ইংলিশ ইত্যাদি যে আসবে বিষয়গুলো, সেগুলো আমি একটা পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছি, একটা লেকচার আলোচনা করেছি। সেখানে সিলেবাস স্ট্রাকচার সংক্রান্ত একটা আলোচনা আছে, সেটা তোমার খুঁজলেই দেখতে পাবে। তাহলে আমি এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এই চয়েস বেস ক্রেডিট সিস্টেমে যাওয়ার আগেই একটু আমি ফিরে যেতে চাই আমাদের যে আলোচনার বিষয়বস্তু, সেটা বোঝানোর জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম, যেখানে আমি একটু পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কি করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিলেবাস স্ট্রাকচারটা হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল, যদি অনার্সের স্টুডেন্ট একজন হয়, সে ল্যাব বেস হোক নন ল্যাব বেস হোক, তার টোটাল ক্রেডিট বা মার্কস হচ্ছে 1300 মার্কসের মধ্যে 140 ক্রেডিট। এইখানে একটা জিনিস বলতেই হয়, এই যে 140 ক্রেডিট, এইটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে ফাইনালি যখন তো তোমাদের মার্কশিটে ক্রেডিট আসবে, সেটা 140 ক্রেডিটের মধ্যে তুমি কত ক্রেডিট পেয়েছো সেটা আসবে। আর এখন ক্যালকুলেশনের সুবিধার্থে ওরা প্রত্যেকটা ক্রেডিট পয়েন্টকে 10 মাল্টিপ্লাই করেছে, 10 দিয়ে গুণ করে 200 ফার্স্ট সেমিস্টারে, 200 সেকেন্ড সেমিস্টারে, 240 থার্ড সেমিস্টার, 240 ফোর্থ সেমিস্টার, ফিফথ সিক্স এইভাবে করেছে। পাস কোর্সের ক্ষেত্রে একটু আলাদা আছে, সেটা আমি আবার একটু বলবো দরকার হলে পরে। এখানে আমরা দেখেছি, যদি আমরা ফার্স্ট সেমিস্টার থেকে আসি, একেবারে ফার্স্ট সেমিস্টারে আমাদের এই যে C1 মানে কোর কোর্স 1, কোর কোর্স 2, জি জেনারিক ইলেকটিভ, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা আমি মূলত ল্যাব নন ল্যাব বেস সাবজেক্টগুলোর জন্য এখানে দিয়েছি। ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে এটা ইন্টারনাল মার্কে এই 8 নাম্বারটা থাকবে না, 4 যোগ 6 10 নাম্বার থাকবে। 4 হচ্ছে অ্যাটেন্ডেন্স, 6 হচ্ছে ইন্টারনাল কন্টিনিউয়াস ইন্টারনাল ইভালুয়েশন সিস্টেম, এবং 8 হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর এখানে 10 হচ্ছে প্রজেক্ট। ঠিক তেমনি ভাবে ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে এখানে 4 আর 6টা ঠিক থাকবে, 8 থাকবে না। এখানে এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা 32, নন ল্যাব বেস সাবজেক্ট, ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে 25 হবে, আর তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল 15, অর্থাৎ 15 আর 25 হচ্ছে 40, আর 10 এখানে 50। ঠিক একইভাবে নন ল্যাব বেসে এরকম ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু 6 ক্রেডিট। আমি যেমন বললাম যে 10 মাল্টিপ্লাই করে সেই ক্রেডিটটা দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে ক্রেডিট নাম্বারটা হয়, সেটা সম্পর্কে আমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা প্রত্যেকের রাখা উচিত। আমি সেজন্য এখানে একটা গুগল শিটে আমি সেটা ক্যালকুলেট করে দেখেছি। পাশে দুটো আমি মার্কশিটকে নিয়েছি স্যাম্পল হিসেবে, যে সেখানে কি করে ক্রেডিটটা এসেছে। এই একটি ক্যান্ডিডেট, সে ক্যান্ডিডেটটি 200-র মধ্যে ফার্স্ট সেমিস্টারে ও কিন্তু 163 পেয়েছে, কিন্তু ক্রেডিট পয়েন্ট যখন ক্যালকুলেট হলো 157.2। কিভাবে এই ক্রেডিট পয়েন্ট 157.2 হলো? টোটাল ক্রেডিট 20 দেখাচ্ছে, 20 ইন্টু 10 মাল্টিপ্লাই করলে হয় 200, তাহলে 200-র মধ্যেও 157.2 পেয়েছে। যখন 20-তে কনভার্ট করবো তাহলে 15.72, অর্থাৎ আমি যে বললাম শেষে গিয়ে যে আমাদের যে টোটাল ক্রেডিট পয়েন্ট আমরা যে দেখতে পাচ্ছি 14 মানে 140 ক্রেডিট পয়েন্ট, সেই 140 ক্রেডিট পয়েন্টে তখন কিন্তু ওর এইভাবে যোগ হবে, এই 20 করে গেছে, 15 থেকে 15.72 হবে। কিন্তু এখন সুবিধার্থে 10 মাল্টিপ্লাই করে করেছে, আবার ওটাকে কনভার্ট করে 10 দিয়ে ভাগ করে আবার করে দেবে। তাহলে এই একটি ক্যান্ডিডেটের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি, আর নিচে আরেকটি ক্যান্ডিডেটের রেজাল্ট দেখতে পাচ্ছি,
সে 200-র মধ্যে 149 পেয়েছে, তার কিন্তু টোটাল ক্রেডিট পয়েন্ট 20-র মধ্যে অর্থাৎ 200-র মধ্যে 141.2 পেয়েছে। নাম্বারের ডিফারেন্স হওয়া সত্ত্বেও কিন্তু ক্রেডিট পয়েন্টের ডিফারেন্সটা অন্যভাবে হলো, এবং এইখানে ক্রেডিট পয়েন্ট কিন্তু দেওয়া নেই। দিয়েছে কি সেখানে ক্রেডিট পয়েন্ট এখানে রয়েছে, হ্যাঁ ক্রেডিট পয়েন্ট ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে এই যে ক্রেডিট পয়েন্টটা ক্যালকুলেশন হলো, কিভাবে ক্রেডিট পয়েন্টটা ক্যালকুলেশন হলো সেটা আমি একটু এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের জানা দরকার, মার্কশিটে কিভাবে আসছে আগে থেকে জানতে পারলে সুবিধা হবে। সাপোজ আমি এটাকে আগে 0 করে দিই, এটা কোনো স্টুডেন্টের ক্যালকুলেট করার আগে। আমি এখানে কতগুলো ফিল্ড রেখেছি আমি দেখাচ্ছি সেই ফিল্ডগুলো। আচ্ছা, তাহলে এখানে আমি এখানে দেখেছি কিভাবে আমরা ক্রেডিট পয়েন্ট ক্যালকুলেট করব। এখানে তার একটা অনার্সের স্টুডেন্টের ক্ষেত্রে আমি এখানে ধরেছি DC1, DC2, GE1, GE আর EVS। GE1 এটা হলো GE1 করছে, ও GE1 করে দিলাম। তাহলে এবার সাপোজ এই স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাক যে এই স্টুডেন্টটা সে DC1 এ পেয়েছে কত, দেখা যাক। DC1 এ ও পেয়েছে 39, DC2 তে পেয়েছে 39, GE তে 37 এবং 48 AEC তে। তো দেখা যাক কিভাবে হয়েছে, আমি ফর্মুলাটা পরে বলছি। এখানে 39 পেয়েছে DC1 এ, DC2 এ ও পেয়েছে 39, GE তে পেয়েছে 37 এবং EVS এ পেয়েছে 48। ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে ফুল মার্কস কত 50 ডিভাইডেড বাই ফুল ক্রেডিট কত 6 মানে তাকে মাল্টিপ্লাই করেছে 10 দিয়ে 60 ডিভাইডেড বাই ফুল মার্কস, এইটা ফুল মার্কস ইনটু মার্কস অবটেইন কত পেয়েছে 39 পেয়েছে। এটা করলে এই আমি এখানে ফর্মুলাটা দিয়ে দিয়েছি। ফর্মুলাটা দেওয়ার ফলে কি হয়েছে, এখানে 46.8 হলো। এইটাও একইভাবে ফুল ক্রেডিট ডিভাইডেড বাই ফুল মার্কস ইনটু মার্ক অবটেইন, একইভাবে ফুল ক্রেডিট ডিভাইডেড বাই ফুল মার্ক অবটেইন। ফুল ক্রেডিট এখানে ফুল ক্রেডিট যেহেতু 20, এখানেও 48 পাওয়ার সাথেও কিন্তু ওর ক্রেডিট পয়েন্ট হলো 20-এর মধ্যে 19.2। তাহলে এইভাবে ওর 157.2 হয়েছে। এই যে দেখা যাক এই যে ক্যান্ডিডেটটা এইখানে 157.2, তাহলে ওর ক্রেডিট পয়েন্টটা এইভাবে ক্যালকুলেট হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি পরের স্টুডেন্টের জন্য আসি, যে পরের স্টুডেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মার্কশিট আমি নিয়েছি, সেখানে তার DC1, DC2, GE এবং AEC যদি দেখি তাহলে দেখবো সে পেয়েছে এখানে 39, 34, 29, 47। 39, 34 কত বললাম 39, 34, 39, 34, 29, 47। তাহলে এই নাম্বারগুলো আমরা পুট করে দেখি। এখানে 39 পেয়েছে, এখানে পেয়েছে ও 37 তো নাকি না 34, এখানে পেয়েছে 34, তারপরে পেয়েছে ও 29 আর এখানে পেয়েছে ও 47। এর হচ্ছে 141.2। দেখা যাক ওর ক্রেডিট পয়েন্ট এখানে কত আছে। এই 141.2 এখানে যদি লক্ষ্য করা যায় এখানে দেখা যাবে 141.2 আছে। এই 141.2 ও পেল। তাহলে ওই ক্যালকুলেশনের থিওরিটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে, ফুল ক্রেডিট ডিভাইডেড বাই ফুল মার্ক ইনটু মার্ক অফ ক্রেডিট। যেখানে যে ক্রেডিট আছে সেই ক্রেডিটে করলে আমরা পেয়ে যাব, এবং এই ক্রেডিট পয়েন্টটা এইভাবে যোগ হতে থাকবে। আমি আশা করি এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে CBCS সিস্টেমে, সেমিস্টার সিস্টেমে, চয়েস বেস ক্রেডিট সিস্টেমে আমাদের ক্রেডিটটা কিভাবে হচ্ছে সেই ক্রেডিটের ক্যালকুলেশনটা বোঝাতে পারলাম। আমার যাদের বুঝতে অসুবিধা হলো আরেকবার দেখে নেবে, থিওরিটা আমি বলে দিলাম। নিজেরা প্রত্যেকের মার্কশিটে এইভাবে ক্যালকুলেট করলে করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু যেন গুরুত্ব কম দেবো বেশি দেবো। দেখা যাক এখানে যদি কেউ 45 পায়, তার কিন্তু ক্রেডিট পয়েন্ট এখানে অনেক বেড়ে যাচ্ছে। সে এই 54 ক্রেডিট হয়ে গেল 45 পেলে, সেই 54 অনার্সে পেলো না পাস কোর্সে জিইতে পেলো সেটা বড় কথা নয়। কিন্তু তাহলে নাম্বার আমার কিন্তু কোনোটাই গুরুত্ব কম দিলে হবে না। আর আমি যেহেতু বললাম এখানে ইন্টারনালে আমাদের একটা হিউজ নাম্বার আছে 18 করে নন ল্যাব বেস সাবজেক্টে, আমি সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করব, সকল ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুরোধ করব, তোমরা যে কলেজেই পড়ো না কেন প্রত্যেকেই নিয়মিত কলেজে যাবে। কলেজে যদি কেউ নিয়মিত যাও, কলেজের পঠন পাঠনের সঙ্গে নিজেকে যদি জড়িয়ে রাখো এবং কলেজের যে বিভিন্ন পরিকাঠামো, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যদি নিজেকে ইনভলভ করতে পারো, তাহলে এইখানে যে একটা বিরাট নাম্বার ফার্স্ট সেমিস্টারে 64 নাম্বার ইন্টারনাল,
এই 64 নাম্বারের মধ্যে 60-এর উপরে পাওয়া সম্ভব, 60-এর উপরে পাওয়া সম্ভব যারা রেগুলার কলেজে যাবে। আমি তাই প্রত্যেককে বলবো রেগুলার কলেজে যাও, এখানে 60-এর উপরে পেলে স্বাভাবিকভাবে এখানে নাম্বার বেড়ে যাবেই। কারণ হচ্ছে তুমি কলেজে যাচ্ছ মানে কিছু আলোচনা হচ্ছে, সেই আলোচনার বিষয়গুলো তোমার মধ্যে আসবেই। আর এখানে আমাদের প্রশ্নপত্রে পরিষ্কার বলে দেওয়া থাকে যে তোমার নিজের ভাষায় তুমি লেখো, নিজে যা বুঝেছো তাই লেখো, বই পুস্তকের ভাষা নয় এই সেমিস্টার সিস্টেমে। তাই কিন্তু প্রশ্নপত্রে পরিষ্কার বলা আছে। এই বিষয়টি আমি সকলের সামনে তুলে ধরলাম। আমি আশা করি আমার এই বিষয়টা তোমাদের, আমার আলোচনাটা তোমাদের কাজে লাগবে এবং পরবর্তীকালে পরবর্তী আলোচনায় শোনার জন্য আমি সকলকে আবার আমন্ত্রণ জানালাম। সকলেই আসবে। আমি একের পর এক এরকম প্রয়োজন ভিত্তিক আলোচনা তুলে ধরার চেষ্টা করব।